যে এই মানুষটার কারণে যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে, সেটাই ছিল শেখ হাসিনার পতনের মূল কারণ। পরবর্তী হচ্ছে ওগুলো কার্যক্রমগুলো আমরা কর্মসূচিগুলো পালন করেছি, কিন্তু এই যে জাতীয় ঐক্য, যে ঐক্যমত এই ফ্যাসিস্টের পতনের জন্য বাংলাদেশের মানুষের জনস্বাস্থ্য কেন্দ্র, জনসেবা, যে ক্যান্সারের উপরে যে আমরা তো দীর্ঘ বক্তৃতা শুনলাম ডাক্তার রাস্কিন সাহেবের থেকে শুরু করে রাজনীতির ক্ষেত্রে, বাংলাদেশের মানুষের অধিকারের ক্ষেত্রে যেই কাজটাই উনি হাত দিয়েছেন, উনি কর্মক্ষেত্রে সেটা প্রমাণ করেছেন। বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ ছিলেন না এবং সশরীরে নিজে ফিজিক্যালি মুভ করেছেন, যেখানে প্রয়োজন যেটা করা সেটা করেছেন। এবং ওনার কাজগুলো আসলে মৌলিক কাজ। বাংলাদেশের যে চিকিৎসার ক্ষেত্রে ওনার অবদান, আজকে যে ওষুধ নীতির কারণে যে বাংলাদেশের সাধারণ মানুষের যে তাদের ক্রয় ক্ষমতার মধ্যে ওষুধকে নিয়ে আসা, এটা যে কত বড় একটা অবদান স্বাস্থ্যক্ষেত্রে, এটা অনেকে হয়তো অনুধাবন করতে পারেন। এই খালি উনি ও বাংলাদেশের মানুষের স্বাস্থ্যসেবা, ঔষধ নীতি নিয়ে যে কার্যক্রমটা করেছেন, উনি কিন্তু কোনো পাবলিসিটিতে যান নাই। আসলে জাফরুল্লাহ ভাইয়ের যে সেবামূলক যে নিবেদিত কাজগুলি উনি করেছেন জনমানুষের সেবার উপর, ওনার কোনো পাবলিসিটি মেশিন ছিল না, এখনও নাই। ওনার যদি সত্যিকার অর্থে একটা পাবলিসিটি মেশিন থাকতো, উনি কিন্তু বিশ্বব্যাপী খ্যাত একজন মানুষ হতে পারতেন, সারা বিশ্বের মধ্যে একজন খ্যাত মানুষ হতে পারতেন। কিন্তু ওই যে সেটাতে উনি বিশ্বাস করেন নাই, সেদিকে ওনার মনোযোগ ছিল না। উনি সত্যিকার অর্থে যারা নিবেদিত প্রাণ, আপনি বিশ্বের সব বড় মানুষগুলো যদি আপনি তাকান, যারা কিন্তু সত্যিকার অর্থে জনসেবা নিবেদিত জনগণের সেবাই ছিলেন, কেউ কিন্তু পাবলিসিটিতে যান নাই। পাবলিসিটিতে গেলে উনি হয়তো বিশ্বের অনেক বড় একটা সম্মান পেতে পারতেন, কিন্তু সেদিকে যান নাই। এটা হচ্ছে সবচেয়ে বড় গুণ মানুষের। এবং বাংলাদেশের মানুষের অধিকার, এই যে বলেছেন বাংলাদেশের মানুষের মালিকানা ব্যাপারে যে ওনার কাজগুলো, এগুলো কিন্তু সব ব্যক্তিগত পর্যায়ে। উনি কোনো ইনস্টিটিউশনালি কোনো কাজ করেন নাই, প্রাতিষ্ঠানিকভাবে কিছু করেন নাই। যেখানে যা দরকার সেই জন্য উনি হানা দিয়েছেন এবং সবাইকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন। সবার মধ্যে দেশের জন্য ভালোবাসার মাধ্যমে এক জায়গায় আসার যে প্রেরণা, সেটা উনি জুগিয়েছেন। এবং উনি কারো কাছে যেতে দ্বিধাগ্রস্ত হন নাই। আমার মতো একজন ছোট রাজনীতিবিদ, জাফরুল্লাহ ভাই কতবার যে আমার সাথে কথা বলেছেন, কতবার যে টেলিফোন করেছেন। আর ওনার টেলিফোন মানে তো উনি জাফরুল্লাহ ভাই যে বুঝতে পারছেন না যে আমার টেলিফোন টোটালি গভর্নমেন্টের সার্ভেইলেন্সে, আমার স্ত্রীর টেলিফোন সার্ভেইলেন্সে, আমার ছেলের টেলিফোন গভর্নমেন্ট সার্ভেইলেন্সে, আমার বাসার যারা কাজ করে আমার ড্রাইভার সহ সব সার্ভেইলেন্সে। জাফরুল্লাহ ভাই এটা বুঝাতে পারিনি আমি কোনোদিন। আমি যে জাফরুল্লাহ ভাই, আপনি যে কথাগুলো বলতেছেন, আপনি আমার যে কথাগুলো বলছেন, সব কিন্তু সরকারের লোকজন সরাসরি এগুলো সব শুনতেছেন। কিন্তু ওনার তো সেই ব্যাপারে, উনি যে এত সাহসী মানুষ, একটা দুঃসাহসী মানুষ, যে উনি এই ব্যাপারে কোনো ওনার কোনো কী বলে কোনো তোয়াক্কা করতেন না উনি। কারণ ওনার মনে হচ্ছে আমি তো বাংলাদেশের, উনি তো নিজের জন্য কাজ করছেন না, উনি বাংলাদেশের জনগণের জন্য, দেশের জন্য দেশপ্রেমিক মানুষ হিসাবে ওনার দায়িত্ব পালন করছেন খোলাখুলিভাবে। এবং আমার যে ওরা যে এই খবরগুলো পাচ্ছে, ওরা যে এই খবরগুলো জানছে, উনি সেই ব্যাপারে ওনার কোনো তোয়াক্কা নেই। এবং এই খবর পাওয়ার পরে যে সরকার কি কি ব্যবস্থা নেবে সেটা উনি চিন্তা করতেছেন। এরকম একটা মানুষ, যার মনের
মানে মনকে উজাড় করে দিয়ে দেশের মানুষের জন্য, দেশের জন্য জাফরুল্লাহ ভাই কাজ করেছেন। আমি তো বলছি ওনার সার্বিক যে অবদান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে, এই যে উনি লন্ডনের একটা লাইফ ফেলে এসে স্বাধীনতা যুদ্ধ করেছেন, যুদ্ধের পরে পুরা যুদ্ধ একজন ওদের হাসনাত যে ভালোভাবে বলেছেন যে মুক্তিযোদ্ধা, উনি মৃত্যু পর্যন্ত মুক্তিযোদ্ধাই ছিলেন, আমৃত্যু মুক্তিযোদ্ধা ছিলেন, সঠিকভাবে বলেছেন। উনি সেখান থেকে বেরিয়ে আসতে পারেননি। তো আমি তো বলছি ওনার যদি মূল্যায়ন করতে হয়, আমাদের একটা ছোটোখাটো এই পরিসরে জাফরুল্লাহ ভাইয়ের অবদান আমরা মূল্যায়ন কি আর করব, আমরা বলতে পারবো কিছু কথা। এই আমাদের কি বলে শফিক হক, আমাদের সাইফুল হক ভাই যেটা বলেছেন যে আসলে পাঠ্যপুস্তকে যদি জাফরুল্লাহ ভাইয়ের সম্বন্ধে পড়াতে না পারে তাহলে কার সম্বন্ধে পড়াবেন আপনারা, কার সম্বন্ধে পড়াবেন? এবং যে লোকটা বিশ্বখ্যাত হতে পারতেন পাবলিসিটির মাধ্যমে, সেই লোকটা নীরবে চলে গেছে, কোনো সময় তোয়াক্কা করেননি। তো সুতরাং আমাদের দায়িত্ব এইসব মানুষ যখন, এদেরকে মূল্যায়ন করতে হলে দেশটা আগামী দিনে বাংলাদেশে মানুষ এই দিকে জনগণের স্বার্থে নিঃস্বার্থভাবে এবং পাবলিসিটি ছাড়া যে কাজগুলো মানুষগুলো আসবে, আমরা যদি তাদেরকে সম্মানটা দিতে পারি, আমরা যদি তাদেরকে সেই জায়গায় তাদের কাজের মূল্যায়ন করতে পারি, এটা আমাদের দায়িত্ব জাফরুল্লাহ ভাইয়ের জন্য করা, সবার জন্য করা। এবং ওনার যে প্রতিষ্ঠানগুলো আছে, উনি যে কাজগুলো করেছেন সেগুলোকে সমর্থন করা, এগুলোকে প্রয়োজনীয় আমাদের সহযোগিতা করা, যার যার অবস্থান থেকে এই প্রতিষ্ঠানগুলোকে বাঁচিয়ে রেখে ওনার প্রতি আমাদের সম্মান দেখানো, এটাই আমাদের দায়িত্ব বলে আমি মনে করি আগামী দিনে। এবং হয়তোবা আমাদের সুযোগ থাকলে আগামী দিনে আমরা সেটা করার চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব। এটা দায়িত্ব হিসাবে কোনো কারো প্রতি এটা বিষয় না, এটা দায়িত্ব হিসাবে আমাদের জাতি হিসাবে আমাদের করা উচিত এই বিষয়গুলো। ধন্যবাদ। আজকে জাফরুল্লাহ ভাই, এই যে জাফরুল্লাহ ভাই তো দেখে যেতে পারেন নাই, শেখ হাসিনার পতন, পলায়ন দেখে যেতে পারেন নাই, এটা আরেকটা আমাদের সকলের দুঃখ। আমরা দেখতে পেরেছি কিন্তু জাফরুল্লাহ ভাই দেখে যেতে পারেন নাই। কিন্তু এই যে শেখ হাসিনার পতন, স্বৈরাচারের পতন, এই ফ্যাসিস্টের পতনের পিছনে জাফরুল্লাহ ভাইয়ের ভূমিকা সম্বন্ধে কি আমরা কেউ বলতে পারছি? আপনাকে বলছি, কারা এই পতনকে কারা এটা ক্যাপিটালাইজ করতেছে, এটাকে মূলধন কারা করছে? এই শেখ হাসিনার পতনের পিছনে জাফরুল্লাহ ভাইয়ের অবদান, এই যে আমাদের মধ্যে যে একটা ঐক্যমত সৃষ্টি হয়েছে, এটা কিন্তু জাফরুল্লাহ ভাইয়ের অবদান। আমরা যে সব ঐক্যবদ্ধভাবে আমরা যে 42টা দল আমরা যুগপৎ আন্দোলনে গিয়েছি, তারপরে গণতন্ত্র মঞ্চ সৃষ্টি হয়েছে জাফরুল্লাহ ভাই এবং আমরা সবাই মিলে, এই যে বলেছে যেখানে দরকার সেখানে গিয়েছেন, বেগম জিয়ার কাছে কতবার গিয়েছেন, আমার মতো একটা সামান্য রাজনীতিবিদ কতবার আমাকে উনি অনুরোধ করেছেন যে এই মানুষটার কারণে যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে, সেটাই ছিল শেখ হাসিনার পতনের মূল কারণ। পরবর্তী হচ্ছে ওগুলো কার্যক্রমগুলো আমরা কর্মসূচিগুলো পালন করেছি, কিন্তু এই যে জাতীয় ঐক্য, যে ঐক্যমত এই ফ্যাসিস্টের পতনের জন্য জাফরুল্লাহ ভাইয়ের অবদান। আজকে কেউ কত কৃতিত্ব নিচ্ছে, কৃতিত্ব নিয়ে তাদের ক্ষমতার কত অপব্যবহার করছে, অথচ যারা অবদান রেখে গেছেন তাদের সম্বন্ধে কোনো কথা নেই, তাদের কোনো মেনশন নাই কোথাও। তো এটা আমাদেরকে এই বিষয়গুলোকে ধারণ করতে হবে। এবং যেই শেখ হাসিনার পলায়ন পর যে বিষয়গুলো, এই যে আমি একটা কথা বলি, আমাদের যখন আমাদের মহাসমাবেশ ডাকা হয়েছে বিএনপির, সেটা ছিল পল্টনে করার কথা ছিল, আমাদেরকে সেই পল্টনে করতে না দিয়ে গোলাপবাগ বলে একটা জায়গা, আপনারা জানেন বোধহয়, ওই সভাটা আমাদেরকে ওখানে আমাদের শিফট করা হয়েছে এবং প্রায় সিনিয়র নেতা সবাইকে জেলে নিয়ে গিয়ে শেষ পর্যন্ত ওইটা আমরা গোলাপবাগে করেছি। ওখানে তো লক্ষ লক্ষ মানুষের সমাগম যেটাতে হয়েছে সবসময়। সবার চলাকালীন হঠাৎ করে
হুইল চেয়ারে এক ভদ্রলোক স্টেজে উঠে গেল, হুইল চেয়ারে করে স্টেজে উঠে গেল, আমি খেয়াল করি নাই। আমাকে আমাদের একজন নেতা ছিল, জাফরুল্লাহ ভাই আসছে তো, আমি তো কী বলো জাফরুল্লাহ ভাই এইভাবে এইখানে একটা জনসভা, কথাটাই বার্তা নেই। এখন ওনাকে কীভাবে সম্বোধন করবে এটাও আমরা খুঁজে বুঝতে, কারণ উনি তো রাজনৈতিক ব্যক্তিত্ব না, উনি গিয়েছেন ওনার নিজের উনি তো একটা প্রতিষ্ঠান হতে পারে, বাট উপস্থিত হয়ে গেছে। এই যে ওনার যে তাগিদটা, এই যাওয়াটা কেন, ওনার একটা রাজনৈতিক তাগিদে ওখানে গিয়েছেন। দেশকে মুক্ত করার যে আন্দোলন, এই স্বৈরাচারকে বিতাড়িত করার যে আন্দোলন, ওনার সেই তাগিদটা বোধ করে কিন্তু উনি সেই দিন জনসভায় উপস্থিত হয়েছেন। ওনার দরকার ছিল না তো, ওনার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু এই লোকটা কত স্ট্রংলি, কি কঠিনভাবে এটা উনি অনুভব করেছেন যে এই আন্দোলনটা তো আমাকে সফল করতে হবে, এই আন্দোলন যদি সফল না হয় এই ফ্যাসিস্টকে বিতাড়িত করা যাবে না। তো উনি নিজে উপস্থিত হয়েছেন সেখানে গিয়ে, হুইল চেয়ারে, অসুস্থ, মৃত্যুর দিকে উনি যাচ্ছেন, তার জেনেও করেছেন। কত বড় একটা কমিটমেন্ট থাকলে একটা মানুষ সেই জায়গায় যেতে পারে, আপনি চিন্তা করেন। আপনি এই মানুষটার প্রতি আমাদের যে শ্রদ্ধা, আমি তো জানিয়ে শেষ করতে পারবো না। আমরা এটাকে মাথায় রেখে আমাদের আগামী দিনে জাফরুল্লাহ ভাইয়ের বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এই 24-এর সফলতা থেকে শুরু করে যে আমাদের মুক্ত চিন্তার একটা দেশ করার, যে মুক্ত চিন্তার একটা দেশ, যে বাংলাদেশের মানুষের মালিকানার মাধ্যমে একটা দেশ গড়ার যে চিন্তা, সেটাকে সমুন্নত রাখার জন্য আমাদের ঐক্যমতের যে জায়গাটা ছিল, জাফরুল্লাহ ভাই সেটার একটা ভিত্তি স্থাপন করে গেছেন। সেই ভিত্তির উপর আমরা সবাই মিলে কাজ করতে হবে। এখন সেই প্রেক্ষাপটে যদি আমাকে আজকের প্রেক্ষাপটে দু চারটা কথা বলতে হয়, স্বাভাবিকভাবে আমরা কোথায়, সেই ভিত্তির উপর দাঁড়িয়ে আমরা কোথায় গেছি আজকে, আমরা কি সেটার উপর কি আগামীর বাংলাদেশ করতে পারবো?